দুবাই নামটা শুনলেই আমাদের চোখের সামনে বেশ কয়েকটি চিত্র ভেসে ওঠে, যার মধ্যে রয়েছে বিশ্বের সবথেকে উঁচু বিল্ডিং বুর্জ খালিফা, পৃথিবীর অন্যতম 7 স্টার হোটেল বুর্জ আল আরব, সমুদ্রের মধ্যে অবস্থিত মানব নির্মিত দ্বীপ পামস জুমেরা, জলের নিচে তৈরি চিড়িয়াখানা দুবাই অ্যাকোয়ারিয়াম, ঝা চকচকে রাস্তাঘাট আর রাস্তা সাজানো সুপারকার ও আরও কত কিছু। উন্নত অবকাঠামো ও মানুষের জীবনযাত্রার দিক থেকে দুবাই আজ পৃথিবীর অনেক উন্নত শহরকেই পেছনে ফেলে এসেছে। তবে আজ থেকে 40-50 বছর আগে দুবাইয়ের পরিস্থিতি কিন্তু এমনটা ছিল না। 1980 সালের আগে পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে ছিল শুধুই মরুভূমির বালি, না ছিল কোনো গাছপালা, না ছিল কোনো পানীয় জল। এই নির্জন মরুভূমিতে শহর গড়ে তোলার কথাটা ভাবতেই যেন অবাক লাগে। কিন্তু দুবাই নিজেদের বুদ্ধির জোরে সত্যি যেন এক অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছে। এখন আপনি হয়তো এটাই ভাবছেন যে এখানে তাদের বুদ্ধির কথা আসছে কোথা থেকে। তাদের কাছে তো বিশাল খনিজ তেলের ভান্ডার আছে, আর তার জোরেই হয়তো তারা এত কিছু করেছে। বন্ধুরা, আসলে কিন্তু তা নয়। আমরা যদি দুবাইয়ের অর্থনীতির দিকে একটু নজর দিই, তাহলেই দেখা যাবে যে বর্তমান সময়ে দুবাইয়ের মোট জিডিপির মাত্র 1% আসে খনিজ তেল থেকে, আর বাকি 99%ই আসে অন্য কোনো মাধ্যম থেকে। তবে এখন প্রশ্ন হলো, কি সেই মাধ্যম যার কারণে মরুভূমির শহর দুবাইতে টাকার বৃষ্টি শুরু হলো? সবটা জানবো আজকের এই ভিডিওতে। অনেকেই হয়তো দুবাইকে একটি দেশ মনে করে থাকেন, কিন্তু দুবাই আসলে কোনো দেশ নয়। দুবাই হলো সংযুক্ত আরব আমিরাত নামক দেশের একটি শহর। এই দেশটি এশিয়া মহাদেশের আরব উপদ্বীপে তথা পারস্য উপসাগরের তীরে অবস্থিত। আরব দেশগুলোর কথা উঠলেই সবার মাথায় আসে খনিজ তেলের ভান্ডার, তাই স্বাভাবিকভাবেই মনে হয় যে দুবাইয়ের কাছে এত টাকা হয়তো খনিজ তেল থেকেই এসেছে। কিন্তু আমরা একটু আগেই জেনেছি, আরবের অন্যান্য দেশগুলোর মতো দুবাইয়ের অর্থনীতি সম্পূর্ণরূপে খনিজ তেলের ওপর নির্ভরশীল নয়। দুবাইয়ের অর্থনীতি জানতে আমাদেরকে দুবাইয়ের ইতিহাসে কিছুটা অতীতে যেতে হবে। আজ থেকে প্রায় 1000-2000 বছর আগে দুবাই শহরটির জায়গায় ছিল বেশ কয়েকটি ছোট ছোট গ্রাম। এই গ্রামগুলির বাসিন্দাদের প্রধান জীবিকা ছিল মৎস্য শিকার। আসলে সেই সময় দুবাই জায়গাটি ছিল মাছ ধরার জন্য একটি উপযুক্ত জায়গা। এরপর 500 খ্রিস্টাব্দের পর থেকে দুবাইয়ের গুরুত্ব একটু একটু করে বাড়তে থাকে, কারণ সেই সময় ইরাক ও আরবের অন্যান্য দেশগুলির মধ্যে গড়ে ওঠা বাণিজ্যিক পথের একটি সংযোগকারী বিন্দুতে পরিণত হয় দুবাই। তারপর 1800 খ্রিস্টাব্দের মধ্যে এই বাণিজ্যিক পথটি ব্রিটিশ ও অন্যান্য ইউরোপীয় ব্যবসায়ীদের নজরে চলে আসে। তবে দুবাই নামক জায়গাটির গুরুত্ব একমাত্র ব্রিটিশরাই বুঝতে পারে, তাই তারা দুবাইয়ের সেই সময়কার শাসকদের সাথে কয়েকটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করে। এর ফলে সময়ের সঙ্গে সঙ্গে দুবাইয়ের অর্থনীতি একটু একটু করে উন্নতির দিকে এগোতে থাকে। এরপর সাল 1950-এর দশকে দুবাইতে প্রথমবার খনিজ তেলের সন্ধান মেলে, যা ছিল দুবাইয়ের ইতিহাসে এক গেম চেঞ্জিং অধ্যায়। খনিজ তেলের আবিষ্কার দুবাই সহ সমগ্র সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে এক চমকপ্রদ গতি এনে দেয়। তখন আরবের অন্যান্য দেশগুলোর মতো দুবাই তথা সংযুক্ত আরব আমিরাতের হাতেও এমন এক মূল্যবান সম্পদ চলে আসে যার চাহিদা সবচাইতে বেশি। তবে দুবাই এটা শীঘ্রই উপলব্ধি করে ফেলে যে অর্থনীতিকে শুধুমাত্র খনিজ তেলের ওপর নির্ভরশীল রাখলেই হবে না, কারণ এই প্রাকৃতিক সম্পদ একটি নির্দিষ্ট পরিমাণের মধ্যেই সীমাবদ্ধ। আর এখান থেকেই শুরু হয় আধুনিক ও স্মার্ট দুবাইয়ের পরিকল্পনা। স্মার্ট দুবাইয়ের পরিকল্পনাকে বাস্তবায়ন করার পেছনে যার কৃতিত্ব সবচাইতে বেশি, তিনি হলেন শেখ রশিদ বিন আল মাকতুম। শেখ রশিদ 1958 খ্রিস্টাব্দে দুবাইয়ের শাসনভার নিজের হাতে তুলে নেন। তবে সেই সময় তিনি নানা সমস্যার সম্মুখীন হন। দুবাইয়ের অর্থনীতি সেই সময় খুব দ্রুত উঠানামা করছিল, কারণ দুবাইয়ের বড় বড় মৎস্য শিকার ক্ষেত্রগুলি তখন প্রায় বন্ধ হওয়ার মুখে। তাই মাছ রপ্তানি একেবারে কমে যাওয়ায় দেশের অর্থনীতিতে একটা বড় ধাক্কা লাগে। এই অর্থনৈতিক ক্ষত ধীরে ধীরে খনিজ তেল রপ্তানির মাধ্যমে পূরণ হতে থাকে। এরপর দেশের অর্থনীতি প্রায় সম্পূর্ণরূপে খনিজ তেলের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। তবে শেখ রশিদ মনে করেন এই খনিজ তেলও একদিন শেষ হয়ে যাবে, আর যেদিন তেল শেষ হয়ে যাবে সেদিন দেশের অর্থনীতি একেবারে ভেঙে পড়বে। তাই তিনি দেশের অর্থনীতিকে চিরমজবুত রাখতে খনিজ তেলের বিকল্প খুঁজতে থাকেন। এর জন্য তিনি পৃথিবীর বড় বড় শহরগুলিকে ভালো করে পর্যবেক্ষণ করেন। এরপর তিনি লক্ষ্য করেন পৃথিবীর বড় বড় শহরগুলির অর্থনীতিতে সামুদ্রিক বন্দর একটি বড় ভূমিকা পালন করে থাকে, আর তাই তিনি সিদ্ধান্ত নেন দুবাইয়ে বড় সামুদ্রিক বন্দর নির্মাণ করার। কারণ অবস্থানগত দিক থেকে দুবাই জায়গাটি হলো সামুদ্রিক বন্দরের জন্য একদম পারফেক্ট একটি লোকেশন। আর এই কথা মাথায় রেখেই তিনি 1972 সালে পোর্ট রশিদ নামে একটি বন্দর নির্মাণ করেন। এই বন্দরটিকে তিনি এমন এক জায়গায় নির্মাণ করেন যাতে ওমান সাগর ও পারস্য উপসাগরে প্রবেশ করা বাণিজ্যিক জাহাজগুলি এই বন্দরের সুবিধা নিতে পারে। এর পাশাপাশি কিছুদিন পর পোর্ট জেবেল আলী নামে আরও একটি বন্দর নির্মাণ করেন।
সেই সঙ্গে বিশ্বের অন্যান্য ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণের জন্য এই বন্দরটিকে ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়। অর্থাৎ এই বন্দরটি ব্যবহারের ক্ষেত্রে কোনো ব্যবসায়ীকে কোনো রকম ট্যাক্স দিতে হবে না। ট্যাক্স ফ্রি হওয়ার কারণে বিশ্বের বড় বড় ব্যবসায়ীদের কাছে এই বন্দরটির গুরুত্ব অনেক বেড়ে যায়। বন্দরটির গুরুত্ব দ্রুত বাড়তে থাকায় বাইরের দেশের বিভিন্ন সংস্থা দুবাইতে তাদের বাণিজ্যিক ঘাঁটি নির্মাণ করতে থাকে। এর ফলে দুবাইয়ের জমি ও অন্যান্য সম্পদের চাহিদাও দ্রুত বাড়তে থাকে। পোর্ট রশিদ বন্দরের এই সফলতাকে দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থার ওপর শেখ রশিদ বিশেষ জোর দেন। দেশের বিভিন্ন প্রান্তকে পোর্ট রশিদ বন্দরের সঙ্গে রেলপথ ও সড়কপথের মাধ্যমে যুক্ত করা হয়। এরপর সাল 1990-এর দশকে শেখ রশিদের পর তার ছেলে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দুবাইয়ের শাসনভার গ্রহণ করেন। শেখ মোহাম্মদও তার বাবার মতো ভবিষ্যৎ পরিকল্পনা করে পদক্ষেপ গ্রহণ করতেন। তার বাবা যেমন জলপথ পরিবহন ব্যবস্থার ওপর জোর দিয়েছিলেন, তেমন তিনি আকাশপথ পরিবহন ব্যবস্থার ওপর জোর দিতে শুরু করেন। তিনি দুবাইতে এমিরেটস এয়ারলাইন নামে একটি বিমান সংস্থা গড়ে তোলেন। আজকের দিনে এই বিমান সংস্থাটি পৃথিবীর ব্যস্ততম বিমান সংস্থাগুলির মধ্যে একটি। দেশের অর্থনীতিকে আরও লম্বা সময়ের জন্য মজবুত রাখতে শেখ মোহাম্মদ আরও একটি বিকল্প খুঁজে বার করেন, সেটি হলো পর্যটন কেন্দ্র। ইউরোপীয় দেশগুলির থেকে অনুপ্রাণিত হয়ে তিনি দুবাইতেও পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রতি আগ্রহী হন। খনিজ তেলের থেকে প্রাপ্ত মূলধন দিয়ে বড় বড় ইমারত ও হোটেল নির্মাণ করতে শুরু করেন। তবে শুরুর দিকে পর্যটন ক্ষেত্রে তেমন কোনো সাফল্য লক্ষ্য করা যাচ্ছিল না। এর ফলে শেখ মোহাম্মদ শীঘ্রই বুঝতে পারেন তাদেরকে এমন কিছু করতে হবে যেটা বিশ্বে সবার সেরা হবে। তাই তিনি এমন কিছু নির্মাণ কার্য শুরু করেন যেটা বিশ্বের সবথেকে উঁচু, সবথেকে অদ্ভুত এবং সবথেকে বিলাসবহুল। এরপর পর্যটন ক্ষেত্রে দ্রুত সাফল্য আসতে শুরু করে। দুবাইয়ের বিলাসবহুল জীবনযাপন উপভোগ করতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা আসতে শুরু করে। শেখ মোহাম্মদ এইটুকুতেই থেমে থাকেনি। দেশকে টেকনোলজির দিক থেকে এগিয়ে রাখতে দুবাইতে তৈরি করেন দুবাই ইন্টারনেট সিটি। এর ফলে টেকনোলজির দিক থেকে দেশ অনেক এগিয়ে যায়। আধুনিক টেকনোলজিকে কাজে লাগিয়ে সমুদ্রের জলকে খাবার উপযোগী করে তোলা হয়। এছাড়াও খেলাধুলা ও বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে দেশের মানুষকে উৎসাহিত করতে দেশের মধ্যে বড় বড় স্টেডিয়াম ও ক্রীড়াক্ষেত্র তৈরি করেন। বন্ধুরা, এইভাবেই নির্জন মরুভূমিতে গড়ে ওঠে স্বপ্নের নগরী দুবাই। খনিজ তেল তো অনেক দেশের কাছেই আছে, তবে সবাই হয়তো দুবাই হয়ে উঠতে পারেনি। বিভিন্ন বাধাকে উপেক্ষা করে দেশকে কিভাবে সর্বশ্রেষ্ঠ আসনে বসানো যায় তার সবচাইতে বড় উদাহরণ হলো দুবাই। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।